৮০-এর দশকে সমাজ ব্যবস্থা কতটা অস্থিতিশীল ছিল তা হয়তো আপনার কল্পনাতেও আসবে না। দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে পকেটমাররা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই একজন ধনী মানুষকে একেবারে নিঃস্ব বা ভিখারি বানিয়ে দিতে পারত। আজকে আমি আপনাদের যে সিনেমার গল্প শোনাবো সেটি হলো পকেটমার ধরার উপর ভিত্তি করে তৈরি একটি চমৎকার সিনেমা, যার নাম বি ঝেংমিং এর জাস্টিস। মে মাসের ১০ তারিখ হারবিন থেকে গুয়াংজুগামী ১৬১ নম্বর ট্রেনটি তখন চলছে। ট্রেনের কামরায় যাত্রীরা সবাই ক্লান্ত হয়ে এদিক ওদিক হেলে ঝুলে ঘুমাচ্ছে, আর বি ঝেংমিং নামের ছোট্ট একটি ছেলে খুব সাবধানে তার কোকের বোতলটা ধরে বসেছিল। ঠিক সেই মুহূর্তেই সিটের নিচ থেকে হুট করে একটা ছেলে বের হয়ে এলো। বয়সে সে বি ঝেংমিং এর চেয়ে খুব একটা বড় হবে না। সে বি ঝেংমিং এর হাতের কোকটা নিয়ে এক চুমুকেই শেষ করে দিল। নিজের শখের পানীয় অন্য কেউ খেয়ে ফেলায় সে খুব কষ্ট পেল, কিন্তু ট্রেনের অন্য যাত্রীদের ঘুমের ব্যাঘাত হবে ভেবে সে কিছুই বলল না, শুধু চুপচাপ কাঁদতে লাগলো। তার এই আচরণ থেকেই বোঝা যায় সে কতটা দয়ালু আর ভদ্র। বি ঝেংমিং এর কান্না দেখে ওই ছেলেটি একটু দয়াও অনুভব করল। সে তার কাছে থাকা সব শখের জিনিসপত্র যেমন লোহার তৈরি ব্যাং আর মার্বেল বল বের করে বি ঝেংমিং এর হাতে ধরিয়ে দিল। ঠিক এই সামান্য এক বোতল কোক আর এই ছোট ছোট উপহারই দুটি বাচ্চার ভাগ্যকে একে অপরের সাথে জড়িয়ে দিল। এদের মধ্যে একজন ভবিষ্যতে বড় হয়ে একজন দক্ষ পুলিশ অফিসার হবে, আর অন্যজন অপরাধ জগতের অন্ধকার গলিতে ঝড় তুলবে। তবে সে কথা থাক, এখন মূল গল্পে আসি। ট্রেনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির জন্য থামল, আর ট্রেন পুরোপুরি থামার আগেই একদল ছিচকে চোর ওত পেতে থাকা পকেটমার যাত্রীদের ব্যাগ আর মানি ব্যাগ চুরি করার জন্য ঝাঁপিয়ে পড়ল। বি ঝেংমিং এর সতর্ক সংকেতে যাত্রীরা সজাগ হয়ে গেল। কে ব্যাগ বাঁচাচ্ছে, কে চোর ধরছে, আর কে ধাক্কাধাক্কিতে পড়ে যাচ্ছে, সব মিলিয়ে কামরায় এক লঙ্কা কাণ্ড বেঁধে গেল। পকেটমারদের একজন তার চুরির হুক দিয়ে ভুলবশত বি ঝেংমিং এর জামা আটকে ফেলল। এই দৃশ্য দেখে অপরাধীরা তাকে ধরে নিয়ে যেতে চাইল, কারণ এই বয়সের এমন ফুটফুটে ছেলেকে বিদেশে পাচার করলে কয়েক হাজার টাকা পাওয়া সম্ভব। সেই মুহূর্তে পুলিশ এসে ওই চোরদের হাতে নাতে ধরে ফেলল। সাধারণ মানুষকে বাঁচাতে পুলিশের এই সাহসী ভূমিকা ছোট বি ঝেংমিং এর মনে গভীর ছাপ ফেলেছিল, আর সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে সে একজন পুলিশ অফিসারই হবে। সময় দ্রুত চলে যায়। ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী বি ঝেংমিং রেলওয়ে পুলিশ একাডেমি থেকে পড়াশোনা শেষ করল। প্রশাসনিক কাজ পাওয়ার সুযোগ থাকলেও সে তার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে সরাসরি অ্যান্টি পকেটমার ইউনিটে জয়েন করল। তার টিমের ক্যাপ্টেন ছিলেন লাউজু। তিনি এই নতুন অফিসারকে হাতে কলমে শেখানো শুরু করলেন। তিনি বললেন, চোরকে ধরতে হলে তোমাকে চোরের মতোই চিন্তা করতে হবে, তাদের মতোই স্মার্ট হতে হবে। কিন্তু আমাদের বি ঝেংমিং ছিল নামের মতোই একদম সাদা সিধে আর সৎ। ক্যাপ্টেন লাউজু তাকে নিয়ে সেই ১৬১ নম্বর ট্রেনেই অভিযানে বের হলেন, যেখানে সে ছোটবেলায় যাতায়াত করত। অভিযানে নামার আগে তারা স্থানীয় পুলিশের কাছে ওই রুটের অপরাধী চক্র সম্পর্কে ধারণা নিল। অপরাধীদের জগৎটা অদ্ভুত। এদের মধ্যে মিং বা মেন বা খোলা অপরাধী এবং আন বা মেন বা গোপন অপরাধী এমন ভাগ আছে। এই ১৬১ নম্বর ট্রেনটি যেহেতু লম্বা রুট, তাই এখানে চুরি করে খুব লাভ হয়। ট্রেনটিতে তখন তাও যে নামের এক নারী চোর তার গ্যাং নিয়ে কাজ করছিল। তার চোখে যখন ক্যাপ্টেন লাউজু পড়লেন, সে তাকে চিনে ফেলল, কারণ লাউজু অনেকবার টিভি আর খবরের কাগজে এসছেন। তাও যে কিছুটা নীতিবান, সে সাধারণত বৃদ্ধ বা অসহায়দের চুরি করে না, কিন্তু তার গ্যাংয়ের বাইরে অনেক ছিচকে চোর নিয়ম মানে না। এমনই দুই চোর এক শহীদের পরিবারের দেওয়া সহায়তার টাকা চুরি করার সময় বি ঝেংমিং এর চোখে ধরা পড়ে গেল। আশেপাশে কোনো সিসিটিভি বা সাক্ষী না থাকায় চোরদের ধরা কঠিন হয়ে পড়ল। বি ঝেংমিং দেখল ওই ভুক্তভোগী বৃদ্ধা খুব কাঁদছেন, তাই সে নিজের পকেটের সব টাকা সেই বৃদ্ধাকে দিয়ে দিল। এই দৃশ্য দেখে তাও যে একটু প্রভাবিত হলো, কারণ সে এমন সৎ পুলিশ খুব একটা দেখেনি। সে তার বোবা শিষ্য আর বাউকে ইশারা করল যেন চোরের ব্যাগটা কেটে দেয়। চোরের ব্যাগ কাটতেই সেই চুরি করা টাকা আর মানি ব্যাগ মেঝেতে পড়ে গেল, আর সবাই বুঝে গেল আসল ঘটনা কি। পরিস্থিতি সামাল দিয়ে বি ঝেংমিং যখন আত্মতৃপ্তিতে ভুগছিল, তখন ট্রেনের অন্ধকার টানেলের সুযোগ নিয়ে তাও যে খুব চতুরতার সাথে বি ঝেংমিং এর পকেট থেকে মানি ব্যাগটা মেরে দিল। প্রথম অভিযানে সফল হয়েও নিজের ভুল আর মানি ব্যাগ হারানোর কারণে ক্যাপ্টেন লাউজুর কাছে তাকে বেশ বকুনি খেতে হলো। কিন্তু তাও যে আর তার দল সেখানেই থামল না। তারা ট্রেনের এক যাত্রীর গলায় সোনার চেইন দেখে লোভ সামলাতে পারল না। তারা কৌশলে ওই যাত্রীর পানের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। যাত্রী ঘুমিয়ে পড়লে তাও যে তার বোন সেজে গিয়ে ব্যাগ থেকে সোনার চেইনটা চুরি করল। কিন্তু তাও যে যখন আনন্দ করছিল, তখনই সে টের পেল তার পকেট থেকে সেই সোনার চেইনটাই হাওয়া হয়ে গেছে। তাকে বোকা বানিয়ে কেউ একজন তার কাছ থেকে চেইনটা নিয়ে গেছে, আর সে ব্যক্তিটি ছিল সেই ছেলেটি যে ছোটবেলায় বি ঝেংমিং এর সাথে কোক ভাগ করে খেয়েছিল।
এখন সে হুয়া শো নামে পরিচিত এবং সিএ নামক এক গ্যাং লিডারের শিষ্য। হুয়া শো অনেকদিন ধরেই এই চেইনটার পেছনে ছিল, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তখনই সেখানে উপস্থিত হলো শাও ইয়ে, যে আবার পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়ায়। আসলে সেও একজন চোর, যে পুলিশের পরিচয় ব্যবহার করে নিজের অপরাধ লুকায়। সে হুয়া শোকে চুরির অভিযোগে ধরতে চাইল, কিন্তু হুয়া শো তাকে পাত্তা না দিয়ে চেইনটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ততক্ষণে ওই যাত্রী ঘুম থেকে উঠে চুরির খবর থানায় জানিয়ে দিয়েছে। পুলিশ পুরো স্টেশন ঘিরে ফেলল। সবাই ভাবল চোর নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। বি ঝেংমোনা স্টেশনের হোটেলে তল্লাশি চালাতে গেল। সেখানে হুয়া শো লুকিয়েছিল। সে পালানোর সময় বি ঝেংমিং এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলো। বি ঝেংমিং থেকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু তখনই হুয়া শো তার হাতের কারুকাজ দেখালো। সে অতর্কিতে বি ঝেংমিং এর পায়ের গোড়ালির রগ বা অ্যাকিলিস টেন্ডন কেটে দিল। প্রথম দিনেই এমন ভয়াবহ আঘাত পাওয়ার কারণে বি ঝেংমিং এর পুলিশ ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে। ডাক্তাররা বলল এই চোট ছাড়লেও সে আগের মতো আর দৌড়ঝাঁপ করতে পারবে না। কিন্তু বি ঝেংমিং ছিল জেদি। সে হাল ছাড়তে নারাজ। ক্যাপ্টেন লাওজু তাকে বিশ্রামে থাকার নির্দেশ দিলেও সে শুনল না। সে বাড়িতে থাকার সময়ও চোরাকারবারিদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করল। এক পর্যায়ে সে নিজেই দুই চোরকে ধরে ফেলে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও সে তার মার্শাল আর্টের দক্ষতা দিয়ে চোরদের ঘায়েল করল। নিজের দক্ষতা প্রমাণ করার পর সে আবার তার বাহিনীতে ফিরে এলো। তার এখন লক্ষ্য ছিল সেই রন মেন গ্যাংয়ের মূল হোতা সিএকে ধরা। সে ছদ্মবেশে স্টেশনে 2 মাস ধরে ভিক্ষুকের মতো ঘুরে বেড়ালো। এক পর্যায়ে এক রহস্যময় ব্যক্তির পরামর্শে সে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ওয়েজিয়াংয়ে গিয়ে হানা দিল। 慢走啊！这有错。 আর সেখানেই সে খুঁজে পেল সেই অপরাধী জগতের ক্লু। কিন্তু এদিকে হুয়াশো এর অবস্থাও খুব একটা সুবিধাজনক ছিল না। রন মেনের লিডার সিইয়ে সরাসরি তাকে ডেকে পাঠালেন এবং তার কাছ থেকে সোনার পদকটি জমা দিতে বললেন। মজার ব্যাপার হলো, এর কিছুক্ষণ পরই চোরদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে হিরো কনফারেন্স হওয়ার কথা, সেখানে এই সোনার পদকটিই পুরস্কার হিসেবে রাখা হবে। কিন্তু হুয়াশো এর কোনো যোগ্যতাই নেই ওই কনফারেন্সে যাওয়ার। সে এতদিন যা যা করল সব যেন অন্যের জন্যই করল। হুয়াশো রেগে গিয়ে বলল, যদি আমাকে হিরো কনফারেন্সে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবেই আমি এই পদক ফেরত দেব। সে সিইএকে চ্যালেঞ্জ জানিয়ে বসল যে ট্রেনের ভেতরেই আমাদের পরীক্ষা হোক, দেখা যাক আমার হাত থেকে এই পদক তোমরা ছিনিয়ে নিতে পারো কিনা। হুয়াশোয়ের এই উদ্ধত আচরণে সিইএ খুব বিরক্ত হলেন। তিনি তাকে সতর্ক করে বললেন, তোমাকে বরাবরই শিখিয়েছি নিজেকে সব সময় লুকিয়ে রাখতে হয়, তবেই টিকে থাকা যায়। কিন্তু তুমি যেভাবে নিজের দক্ষতা প্রদর্শন করছো তাতে যে কোনো সময় বড় বিপদ ডেকে আনবে। কথা বলতে বলতে সিইএ হঠাৎ করেই হুয়াশোয়ের ওপর মদের বোতল দিয়ে আঘাত করলেন। এটি একদিকে যেমন হুয়াশোয়ের অবাধ্যতার শাস্তি, অন্যদিকে টেবিলের সামনে থাকা বাকি পুরনো সদস্যদের জন্য একটি সতর্কবার্তা। সিইএ তাকে বুঝিয়ে দিলেন, সবার মাঝে তার দক্ষতা সবচেয়ে বেশি হলেও নিয়ম ভাঙলে পরিণাম হবে খুবই ভয়াবহ। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুয়াশোয়ের দক্ষতা এত বেশি হওয়া সত্ত্বেও সিইএ কেন বরাবরই দাবিয়ে রাখতেন? কারণটা হলো, হুয়াশো অতীতে খুনের সাথে জড়িত ছিল। সেই পুরনো ট্রেনে যখন সে ছোট ছিল, পুলিশের হাতে ধরা পড়ার পর সে কৌশলে লুকোনো ছুরি বের করে পুলিশকে হত্যা করে পালিয়ে গিয়েছিল। সেই খুনের অস্ত্রটি এখন সিইএর হাতে। এই ব্ল্যাকমেল পয়েন্টটি দিয়েই তিনি হুয়াশোকে নিজের নিয়ন্ত্রণে রাখতেন। তাছাড়া রন মেনের মতো বড় গ্যাংয়ে সব সময় এমন একজনকে প্রয়োজন হয় যে নোংরা কাজগুলো করে নিয়ম ধরে রাখবে। রন মেনের নিজস্ব নিয়ম আছে, যা নিয়ম মানবে না তাদের পরিণাম খুব খারাপ হবে। ওয়েজিয়াং শহরটি খুব একটা বড় নয়। বি ঝেংমিং এর সাথে হুয়াশোয়ের দেখা হতে হতেও হলো না। রাতে আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় সে তাও জেকে তার লোকদের বকাঝকা করতে দেখল। যদিও তাও জে এখন অনেক বদলে গেছে, তবুও বি ঝেংমিং তার কণ্ঠস্বর আর পিঠ দেখে চিনে ফেলল সেই পুরনো নারী যে তার মানিব্যাগ চুরি করেছিল। সে দ্রুত তার পিছু নিল এবং তাও জে এর কাছে গিয়ে বলল সে তার কাছ থেকে কাজ শিখতে চায়। আসলে তার মূল উদ্দেশ্য ছিল রন মেনের ভেতরে ঢোকা, কিন্তু তাও জে সরাসরি নাকচ করে দিল। তাও জে তখন তাকে চিনতে পারেনি যে সে সেই পুরনো পুলিশ অফিসার। সে আসলে অন্য একটা ঝামেলায় ফেসেছিল। কয়েকদিন আগে সেনাবাহিনীর জিনিসপত্র নিয়ে যাওয়া একটি ট্রেনের ব্যাগ চুরি হয়েছে, যেখানে 5-6টি সামরিক জ্যাকেট ছিল। এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলায় সেনাবাহিনী খুব কঠোর ব্যবস্থা নিয়েছে। পুরো রেলওয়েতে তল্লাশি চলছে। ফলে তাওজে এর গ্যাং এখন ট্রেনে কাজ করতে পারছে না, তাদের আয় একেবারে বন্ধ। তাই তাওজে এর লিডার শাওইয়ে তাকে নির্দেশ দিল চোরদের খুঁজে বের করতে।
তাও যে যখন সোর্স দিয়ে চোরদের ধরার চেষ্টা করছিল তখনই বুঝতে পারল চোররা তাদেরই চিরশত্রু হুয়া শৌয়ের লোক। তারা ইচ্ছে করেই শাওইয়ের সাথে শত্রুতা শুরু করেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল এবং দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। শাওইয়ে আর হুয়া শৌয়ের দল মারামারি শুরু করতেই বি ঝেংমিং নিজেকে আর ধরে রাখতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, পুলিশ আসছে, মারামারি বন্ধ করো। বি ঝেংমিং একা হাতেই তাদের সবাইকে দৌড়াতে বাধ্য করল। তাও যে আহত হওয়ায় বি ঝেংমিং তাকে হাসপাতালে নিতে চাইল, কিন্তু চোর হওয়ার কারণে হাসপাতালে যাওয়া মানেই পুলিশের হাতে ধরা পড়া। তাই সে তাওজেকে ম্যানজের হেয়ার সেলুনে নিয়ে গেল। ম্যানজের হাতের বিশেষ চিহ্ন দেখলেই বোঝা যায় সে সাধারণ কেউ না। বি ঝেংমিং ভেতরে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া হলো। সে বাইরেই বসে থাকলো পরের দিন সকাল পর্যন্ত। তাওজেকে বাঁচানোর কারণে অবশেষে সে সেলুনে ঢোকার সুযোগ পেল। বি ঝেংমিং নিজেকে একজন এতিম যে আগে ঝগড়াঝাটি করত এমন এক পরিচয় দিয়ে তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করল। তার পায়ের ক্ষত দেখে তারা নিশ্চিত হলো যে সে পুলিশ নয়, কারণ সে সত্যিই খুঁড়িয়ে হাঁটছিল। তবুও রানম্যানে ঢোকা সহজ নয়। তাও যে তাকে কাজ শেখাবে ঠিকই, কিন্তু তাকে কখনো দক্ষ করে তুলবে না যাতে সে বেশি দূর যেতে পারে। প্রশিক্ষণ হিসেবে সে বি ঝেংমিংকে একটি পুরনো ট্রেনের কামরায় নিয়ে গেল। সেখানে পুতুলের উপর নানাভাবে মানি ব্যাগ চুরির প্র্যাকটিস করানো শুরু হলো। বি ঝেংমিং 8 মিনিটে সব ব্যাগ চুরি করলেও পুতুলগুলো প্রায় ভেঙে ফেলার উপক্রম করলো। তাও যে বলল তার হাতে এখনো জাদু নেই, তাই তাকে গোড়া থেকে শিখতে হবে। একটি কয়েন পুতুলের পকেটে এমনভাবে রাখতে হবে যেন বাইরের বেল না বাজে। বি ঝেংমিং কঠোর পরিশ্রম করতে লাগলো। তাও যে তাকে কথা দিল যদি সে 3 মিনিটে সফলভাবে চুরি করতে পারে তবে সে তাকে হিরো কনফারেন্সে শাওইয়ের সাথে যাওয়ার সুযোগ দেবে। এদিকে বি ঝেংমিং প্রতিনিয়ত পুলিশকে খবর দিচ্ছিল। পুলিশ এখন হিরো কনফারেন্সের দিন পুরো গ্যাংকে একবারে ধরার পরিকল্পনা করছে। বি ঝেংমিং দিনে চুরি শিখছে আর মানুষের মনের কষ্টগুলোও দেখছে। সে জানতে পারল তাওজের শিষ্য জিয়াং মি তাও আর আরবাও আসলে পাচার হওয়া শিশু। এই অসহায়ত্ব দেখে বি ঝেংমিংয়ের মনেও দয়া জাগল। একদিকে দায়িত্ব, অন্যদিকে এই চোরদের সাথে গড়ে ওঠা ভালোবাসা। বি ঝেংমিং খুব দ্বিধায় পড়ে গেল। 为民除害，我们都喝多了啊！ তাও যে তাকে সবসময় কঠিন ট্রেনিং দিত আর চিকিৎসার জন্য এক বৃদ্ধ ডাক্তারের কাছে পাঠাতো। হঠাৎ হুয়াশু সেখানে হাজির হলো। সে জানতো বি ঝেংমিং খুব কষ্ট পাচ্ছে, তাই সে তাকে ব্যথার অনুভূতি কমানোর কিছু কৌশল শিখিয়ে দিল। এদিকে হুয়াশুয়ের অবস্থা খুব খারাপ। তার লোকেরা ধরা পড়ায় শাওইয়ে তার ওপর জরিমানা চাপিয়েছে। প্রায় 2,40,000 টাকা না দিতে পারলে তাকে গ্যাং থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই হুয়াশুয়ের এখন একটাই উপায়, 1614 নম্বর ট্রেনে অপারেশন চালিয়ে সেই টাকা জোগাড় করা। কিন্তু সিইএ শর্ত দিল শাওইয়ে আর হুয়াশো যে জিতবে সেই হিরো কনফারেন্সে যাবে। 跑得漂亮。哥， কয়েকদিন পর দুই দলই সেই ট্রেনে উঠল আর বি ঝেংমিং ও ভিক্ষুক সেজে ট্রেনে উঠল। অপারেশন শুরু হলো। শাওইয়ে আর হুয়াশো দুজনেই একটি বিশেষ দামি বাক্স টার্গেট করল। ট্রেনের কামরায় যখন বক্সির মালিক টয়লেটে গেল তখনই তারা কাজ শুরু করল। শাওইয়ে বক্সটি খুলে একটি পিতলের আয়না বের করল। সে যখন সেটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই হুয়াশু তাকে আটকে ফেলল। শাওইয়ে তার মুখে বিড়ালের লোম ছিটিয়ে দিল আর হুয়াশো বিড়ালে অ্যালার্জি খাওয়ায় নিস্তেজ হয়ে পড়ল। সিইএ আসলে শাওইয়ের পক্ষেই ছিল। সব যখন শাওইয়ের জয়ের দিকে যাচ্ছে তখনই বি ঝেংমিং সামনে এসে দাঁড়ালো এবং বলল, আমার গুরু যা চায় তা তুমি নিতে পারবে না। বি ঝেংমিং জানতে পারল যে ওই ব্যক্তি তাদের উপরের লেভেলের বস। তাই সে দ্রুত এবং বাধ্য ছেলের মতো চুরি করা জিনিস তার হাতে তুলে দিল। তার এই আচরণের উদ্দেশ্য ছিল শাওইয়ের সামনে নিজের গুরুত্ব বাড়ানো। শাওইয়ে তার দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে এই কাজের জন্য পুরোপুরি উপযুক্ত বলে ঘোষণা করল এবং তাকে আগামীকালকের হিরো কনফারেন্সে আমন্ত্রণ জানালো। কিন্তু তাও যে এতে খুব রেগে গেল, কারণ বি ঝেংমিং এর এই পাগলামি শাওইয়ের সামনে তাকে ছোট করেছে এবং না জানিয়েই তার কাজ করার ক্ষমতা সে সবার সামনে নিয়ে এসেছে। তাই তাও যে তাকে ম্যানজের হেয়ার সেলুনে নিয়ে গেল তাকে এই পেশা থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা দেখল সিইএ নিজেও উপস্থিত। সিইএ হাইনান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ম্যান জেকেও সাথে নিয়ে যেতে চাইছিলেন। সেখানে বি ঝেংমিং এর সাথে তার দেখা হয়ে গেল। আর যখন সে জানতে পারল এই ভদ্রলোকই স্বয়ং সিইএ, তখন বি ঝেংমিং অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এখন রন মেনের সর্বোচ্চ লেভেলের মানুষের দেখা সে পেয়ে গেছে। তাই আগামীকালকের হিরো কনফারেন্স থেকে তাদের কারো পক্ষেই পালিয়ে বাঁচা সম্ভব নয়। কিন্তু এই পরিস্থিতির মধ্যে একজন মানুষ অস্থির হয়ে উঠেছিল। সে হলো হুয়াশো। সে সিইএর সাথে সরাসরি কথা বলতে গেল। সিইএ তখন ভাবলেন যেহেতু অবসরেই যাচ্ছেন তাই কিছু গোপন কথা বলেই ফেলা যাক। শাওইয়েকে আগে থেকেই পরবর্তী লিডার হিসেবে ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু তার দক্ষতা কম আর অভিজ্ঞতা নেই বলে সে কাউকে ঠিকমতো সামলাতে পারছে না। অন্যদিকে হুয়াশোয়ের দক্ষতা দলের মধ্যে সবচেয়ে বেশি আর তাকে ব্যবহার করা হচ্ছিল শাওইয়ের সিঁড়ি হিসেবে। সিইএর এই ব্যবহার ছিল অত্যন্ত নির্দয়। হুয়াশো তার প্রতি সব সময় বিশ্বস্ত ছিল। দলের জন্য সে যা করেছে তা
কম কিসে? তাছাড়া রন মেনের হয়ে সে কত শত্রু তৈরি করেছে। এখন একা হয়ে গেলে তাকে সবাই শেষ করে দেবে। হুয়াশো শেষবারের মতো সিইএর কাছ থেকে রন মেনে থাকার অনুমতি চাইল, কিন্তু তাকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করা হলো। গুরু শিষ্যের সম্পর্কের এই শেষ সুতোটাও ছিঁড়ে গেল। এখন বাকি রইল শুধু মৃত্যুর লড়াই। গুরুকে শেষবারের মতো মদ ঢেলে দেওয়ার পর হুয়াশো তার নিজের মদের বোতলটি নিল এবং সিইএর সেফ খুলে সব টাকা আর সেই সোনার পদকটি নিয়ে নিল, যাতে ঘটনাটি ডাকাতি বলে মনে হয়। সিইএ মারা যাওয়ার পর হিরো কনফারেন্স আর আয়োজিত হলো না, বরং সেখানে শোক সভা শুরু হলো। রন মেনের বড় বড় নেতারা সবাই সেখানে জড়ো হলো। যেহেতু দল নেতা ছাড়া চলতে পারে না, শাও ইয়ে সামনে এসে ঘোষণা করল যে আগে সিইএর হত্যাকারীকে খুঁজে বের করা হবে, তারপরই কনফারেন্স হবে। কিন্তু তারা জানতো না যে খুনি তাদের আশেপাশেই আছে এবং খুব নাটকীয়ভাবে গুরুর ছবির সামনে ধূপ জ্বালাচ্ছে। সিইএর মৃত্যু পুলিশের পুরো পরিকল্পনাকে ওলটপালট করে দিল। পুলিশ শুধু সিইএকে চিনত, আর শাও ইয়ের দল এবং হুয়াশোয়ের দল ছাড়া বাকিদের সম্পর্কে তাদের ধারণা ছিল না। বাকিদের না ধরলে রন মেন আবার নতুন কোনো লিডার বানিয়ে অপরাধ চালিয়ে যাবে। তখন বি ঝেংমিং একটি সাহসী পরিকল্পনা দিল। সে বলল, ট্রেন সার্ভিস দ্রুত করা হচ্ছে, তাই শিডিউল বদলাবে এবং রুটগুলো নতুন করে ভাগ করা হবে। এই হিরো কনফারেন্সই হলো এলাকা দখলের সেরা সুযোগ। যদি চোরদের কাছে এই খবর ছড়িয়ে দেওয়া হয়, তবে তারা এই কনফারেন্স আয়োজনে বাধ্য হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। এদিকে হুয়াশো আগেই আক্রমণ শুরু করলো। সে শাও ইয়ের দলের ওপর হামলা চালালো। বিশেষ করে তাও জে এবং তার দল প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। রনমেন অপরাধী সংগঠন হলেও তাদের এই কঠোর নিয়ন্ত্রণ না থাকলে ছোট ছোট পকেটমাররা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। এমনকি বৃদ্ধদের চিকিৎসার জমানো টাকাও ছাড়বে না। বি ঝেংমিং আর তাওজে এমন এক চোরকে হাতে নাতে ধরল যে মানুষের জমানো টাকা চুরি করছিল। তারপর তাকে পিটিয়ে টাকা উদ্ধার করে বৃদ্ধাকে ফেরত দিল। তাওজের নির্দেশে জিয়াং মিটিয়াও পিছু ধাওয়া করল এক চোরের, কিন্তু অবাক হয়ে দেখল সে আসলে হুয়াশোয়ের লোক, যে ইচ্ছে করে শহরে ঝামেলা পাকাচ্ছে। পরে জিয়াং মিটিয়াও নিজেই হুয়াশোয়ের কবলে পড়ল। একদিকে জিয়াং মিটিয়াও মারা গেল, অন্যদিকে আরবাও ভুল করে ফোন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। এরপর হুয়াশো সরাসরি শাও ইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং বি ঝেংমিং এবং তাও জেকে অপহরণ করে তাদের দক্ষতা নষ্ট করার পরিকল্পনা করল। পরে জানা গেল ম্যান যে আসলে রন ম্যানের সাবেক লিডার। তিনি দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন ৩ বছর পর আবার হিরো কনফারেন্স হবে, যেখানে সিএ এর উত্তরাধিকারী নির্বাচন করা হবে। যে সোনার পদক পাবে সেই হবে নতুন লিডার। আপনারা হয়তো ভাবছেন পদক তো হুয়াশো এর কাছে। আসলে সিএ মারা যাবার পর তার ঘর সিল করা হয়েছিল, তাই পদক চুরির কথা শুধু ম্যানজের মতো অল্প কয়েকজনই জানত। ম্যানজে সবার সামনে পদকের কথা বলে আসলে হত্যাকারীকে ফাঁড়ে ফেলতে চেয়েছিলেন, কারণ যে পদক নিয়ে আসবে সেই খুনি। যদিও কনফারেন্সের উদ্দেশ্য পূরণ হয়েছিল, তবুও হুয়াশো শান্ত ছিল না। সে তাও জের ওপর অভিযোগ তুলল যে সে তাদের দলের উপর চড়াও হয়েছে। শাও ইয়ে তার দলের জন্য শাস্তি মাথা পেতে নিতে চাইল। আসলে হুয়াশো ম্যানজেকেও অপমান করতে চাইল তাও জেকে শাস্তি দিয়ে, কিন্তু হুয়াশো বুঝতে পারল না যে ম্যানজের হাতে তার খুনের প্রমাণ সেই ফোল্ডিং ছুরিটি আছে। দুজনের মধ্যে নীরব এক চুক্তি হলো। হুয়াশো বি ঝেংমিং আর তাও জেকে ছেড়ে দেবে, বিনিময়ে ম্যানজে তাকে ছুরিটি ফেরত দেবেন। কিন্তু ম্যানজে তাকে মৃত্যুর ফাঁদে ফেললেন। সিএ যে মদের বোতলে হাত লেগে মারা গিয়েছিলেন, সেই প্রমাণ থেকে ম্যানজে বুঝে ফেলেছিলেন হুয়াশোই খুনি। গুরুর ছবির সামনে ম্যানজে তাকে কাবু করে ছুরি আর সোনার পদক উদ্ধার করলেন। সব ভাস হয়ে যাবার পর হুয়াশো সব স্বীকার করল। তার দীর্ঘদিনের শ্রমের বিনিময়ে সে চেয়েছিল একটু সম্মান, কিন্তু তাকে মৃত্যুর পথেই ঠেলে দেওয়া হলো। অন্যদিকে বি ঝেংমিং জিয়াং মিটিয়াওর মৃত্যুর খবর তাও জেকে জানালো এবং নিজের পুলিশ পরিচয় প্রকাশ করে তাকে ভুল পথ থেকে ফিরে আসার অনুরোধ করল। সে তাওজেকে সুযোগ দিল নিজেকে শুধরানোর। বি ঝেংমিংয়ের কথায় তাওজে রাজি হলো। 3 দিন পর 1614 নম্বর ট্রেনে হিরো কনফারেন্সের প্রস্তুতি শুরু হলো। পুলিশ পুরো ট্রেন আর স্টেশন ঘিরে ফেলল, কিন্তু পুলিশের ভেতরেও রন মেনের লোক ছিল। গোপন খবরে কনফারেন্সের স্থান পরিবর্তন করে ইনহ্যা শপিং মলে নিয়ে যাওয়া হলো। সেখানে 9টি দল প্রতিযোগিতায় নামল। তাদের কাজ ছিল নির্দিষ্ট পরিমাণ টাকা চুরি করে 8 তলায় যাওয়া। শাও ইয়ের দলে ছিল শুধু তারা 3 জন, তাই তারা পরিকল্পনা করে এগোতে লাগলো। বি ঝেংবিং পুলিশের সাথে যোগ দিয়ে চোরদের ধরতে লাগলো। চূড়ান্ত পর্বে শুধু হুয়াশো আর শাও ইয়ের দল টিকে রইল। যে প্রথমে সোনার পদকটি খুঁজে পাবে সেই হবে নতুন লিডার। বি ঝেংমিংয়ের তীক্ষ্ণ বুদ্ধিতে সে বুঝতে পারল পদকটি একজন নিরাপত্তারক্ষীর জুতোর ভেতরে লুকোনো আছে।
বীজ হেংমিং পদকটি ছিনিয়ে নিয়ে দৌড় দিল, কিন্তু শাও ইয়ের সাথে তার লড়াই শুরু হলো। ঠিক তখনই হুয়াশো সুযোগ বুঝে এসে পদকটি ছিনিয়ে নিল। তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত থাকলো, আর এদিকে পুলিশ এগিয়ে এলো তাদের ধরার জন্য। সবাই আইনশৃঙ্খলার জালে ধরা পড়ল, কিন্তু একটা ব্যাপার সবার নজরে এলো, এই দলে হুয়াশো নেই। সে অত্যন্ত চতুর। পুলিশের তৎপরতা বুঝতে পেরে সাথে সাথেই নিজেকে লুকিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। বীজ হেংমিং চিৎকার করে বলল, সবার মানিব্যাগ পড়ে গেছে। এই কথা শোনা মাত্রই সবাই পেছনে ঘুরে তাকালো, কিন্তু একমাত্র হুয়াশো নড়ল না, যেন টাকমাচার ওপর একটা জলজলে মশা। সে ছিল পুরো ভিড়ে একদম আলাদা। হুয়াশো দৌড়ে পালাতে শুরু করলো, বীজ হেংমিংও পিছু ধাওয়া করল। ধস্তাধস্তির এক পর্যায়ে সোনার পদকটা হাত থেকে পড়ে হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাওজে দৌড়ে এসে বীজ হেংমিংকে বাঁচালো, আর তারা দুজনে মিলে আমার হুয়াশোয়ের পেছনে দৌড় শুরু করলো। গল্পের প্রয়োজনে তাওজে এমন একটা আঘাত পেল যে তার ক্যারিয়ারের এখানেই ইতি টানতে হলো। আসলে এই পর্যায়ে কোনো অপরাধী যদি পুলিশের কাজে সাহায্যও করে, তাও তাকে আজীবন জেলের ঘানি টানতে হতো। তাই পরিচালক চরিত্রটিকে সরিয়ে দিয়ে আবেগের এক শেষ দৃশ্য তৈরি করলেন। তাওজের শেষ ইচ্ছে ছিল তার সমস্ত কৃতিত্ব যেন আরবাওয়ের নামে দিয়ে দেওয়া হয়, যাতে সে দ্রুত জেল থেকে ছাড়া পায় এবং ভেতরে অন্যদের অত্যাচারের শিকার না হয়। পুলিশের এই অভিযানে রনম্যানের প্রায় সবাই ধরা পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 6 মাস পার হয়ে গেলেও হুয়াশোয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। তাকে এভাবে ছেড়ে দেওয়া মানেই ভবিষ্যতে বড় কোনো বিপদ। বীজ হেংমিং ভাবল সোনার পদকটিই ছিল হুয়াশোয়ের দুর্বলতা, তাই এটিকে টোপ হিসেবে ব্যবহার করে তাকে বের করে আনা সম্ভব। পুলিশ আর গণমাধ্যম মিলে ঘোষণা দিল যে পদকটি প্রদর্শন করা হবে, এটি অত্যন্ত মূল্যবান এবং ঐতিহাসিক সম্পদ। হুয়াশো ঠিকই টোপ গিলল। সে পদক বহনকারী ট্রেনে উঠে ধোঁয়া তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করল। পুলিশকে বিভ্রান্ত করে সে মালবাহী বগিতে ঢুকে পদকের বাক্সে হাত দিল, কিন্তু কে জানত বাক্সের ভেতরে পদকের বদলে বীজ হেংমিং নিজেই লুকিয়ে বসে আছে। দৃশ্যটা এতটাই অবাস্তব যে মনে হচ্ছিল পরিচালক জাপানি মাস্কড রাইডার সিরিজের ভক্ত। বীজ হেংমিং অতর্কিত হামলা করল ঠিকই, কিন্তু নিজের শক্তির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকায় হুয়াশোয়ের কাছে সে নিজেই মার খেল। তবে এবার সে একা ছিল না, তার টিম ঠিক সময়ই ঘিরে ফেলল, কিন্তু হুয়াশো যেন সাপের মতো পিচ্ছিল। সে সিটের নিচে লুকিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে ট্রেন থেকে পালানোর চেষ্টা করল। শেষমেশ বীজ হেংমিংয়ের অদম্য জেদ আর ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভর করে সে ধোঁয়ার ভেতর থেকে হুয়াশোকে পাকড়াও করল। টয়লেটে গিয়ে মারামারির সময় বীজ হেংমিং নিজের হাত আর হুয়াশোয়ের হাত একসাথে হাতকড়া দিয়ে আটকে ফেলল। সে জানত হুয়াশো হাতকড়া খুলতে উস্তাদ, তাই বীজ হেংমিং নিজের হাড়ের জয়েন্ট খুলে বা হাতকড়া লক করে নিজেকে এমনভাবে আটকে দিল যে হুয়াশোয়ের পালানোর আর কোনো পথ থাকল না। শেষ পর্যন্ত সেই রনম্যানের শেষ অপরাধীটিও আইনের হাতে ধরা পড়ল। বীজ হেংমিং এই অভিযানে বীরত্বের জন্য 3 নম্বর সম্মাননা পেল। সিনেমার শেষে দেখা গেল বীজ হেংমিং সালুনে তাওজের ফেলে যাওয়া জিনিসপত্রের মধ্যে তার নিজেরই সেই স্কুল আইডি কার্ডটি খুঁজে পেল, যা অনেক আগে চুরি হয়েছিল। এর মানে ম্যানজে যখন তার চুল কাটছিলেন তখনই তাওজে সন্দেহ করেছিল যে এই ছেলেটি আসলে কে, কিন্তু সে নিশ্চিত ছিল না এবং তার হাতে পরীক্ষা করার কোনো উপায় ছিল না। তাছাড়া তার মনে কৌতূহল ছিল সেই সৎ পুলিশ অফিসার কি আসলেই চোট পেয়ে খারাপ হয়ে গেছে, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে তাদের দলে মিশেছে। তাওজে যে তাকে কাজ শেখাতে দেরি করছিল তা ছিল মূলত বীজ হেংমিং আর রনম্যানের বাকিদের রক্ষার জন্য। সে তো আর নিজের গ্যাংয়ের সবাইকে ফেলতে পারছিল না, আর ম্যানজের প্রতি তার ঋণ ছিল বিশাল। হাসপাতালে যখন বীজ হেংমিং ওষুধের টাকা ফিরিয়ে দিল, তখন সে অবচেতনভাবেই সেই কথাগুলো বলেছিল যা সে ছোটবেলায় বলেছিল ট্রেনে, যা তাওজের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। কিন্তু সে কাউকে কিছু বলেনি, কারণ সে জানত রনম্যান কতটা নিষ্ঠুর। সত্যটা বেরিয়ে পড়লে বীজ হেংমিংয়ের কোনো অস্তিত্বই থাকত না। তাওজে চোর হয়েও ভেতরে ভেতরে একজন সাহসী মানুষের মতো বাঁচতে চেয়েছিল। বীজ হেংমিংয়ের আগমনে সে নতুন আলোর দেখা পেয়েছিল। যখন বীজ হেংমিং তার পরিচয় দিয়ে তাকে সাহায্য চাইল, সে দ্বিধাহীনভাবেই রাজি হল। তাওজে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বীজ হেংমিংয়ের হয়ে কাজ করে গেল। শেষ পর্যন্ত সে রানম্যান ছেড়ে যেতে না পারলেও সে তার মতো করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছে। হয়তো এই সিনেমার বক্স অফিস প্রত্যাশা অনুযায়ী হয়নি, কিন্তু বীজ হেংমিংয়ের মতো নিভৃতচারী যোদ্ধাদের জীবনের এই লড়াই অন্তত আমাদের জানা উচিত। কারণ আজকের এই শান্ত পৃথিবীতে আমরা শান্তিতে ঘুমাই, কারণ আমাদের অগোচরেই কোনো বীজ হেংমিং আমাদের জন্য লড়াই করে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।